খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। কাল সকালে এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নিয়ে ধোঁয়াশা। নীতি আদর্শ ছাড়াই একটি দল ধর্মকে ব্যবহার করছে অভিযোগ বিএনপির। ভোটের আগে তসবিহ নিয়ে ঘোরা ব্যক্তিরাই ধর্ম ব্যবসায়ী বলছে জামায়াত। ভোটের আগে হত্যাকাণ্ড সহ চোরাগোপ্তা হামলা বন্ধে ম্যাজিক নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতেই ভোটে যাবে সরকার। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদের সহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরাত জাহানিমা। আগের চেয়ে অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েকটা পরীক্ষায় স্বাভাবিক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ জানতে আজও এভারকেয়ার হাসপাতালে উৎসুক জনতার ভিড় রয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিতে এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নিয়ে তৈরি হয়েছে অস্পষ্টতা। মঙ্গলবার সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চেয়ে আগেই আবেদন করে জার্মান এভিয়েশন। তাদের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে বেবিচক থেকে স্লট অনুমোদন দেওয়া হয়। যদিও সোমবার জার্মান এভিয়েশনের পক্ষ থেকে সেই স্লট বাতিলের আবেদন করার গুঞ্জন শোনা যায়। তবে এ বিষয়ে কোনো তথ্য না পাওয়ার কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এ নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কি আপডেট আছে আপনার কাছে, এবং কাল যুক্তরাজ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে পাঠানোর যে খবর, এটা কতটা ভিত্তি আছে এ ব্যাপারে একটু জানাবেন। ইভা, আপনি হয়তো জেনে থাকবেন গত মাসের ২৩ তারিখে বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার কিছু পরপরই ওনার শারীরিক অবস্থা একটু নাজুক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমরা যেটুকু জানতে পারছি একটু উন্নতির দিকে, কিন্তু এখনও পুরোপুরি উন্নতি হয়নি এবং তিনি শঙ্কামুক্ত নন, যেটা আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে তার বিভিন্ন চিকিৎসক বোর্ড তারা যেটা বলছেন যেটা হচ্ছে তার কিডনি, ফুসফুস মোটামুটি এবং তার ডায়াবেটিসও আছে। একই সঙ্গে বিভিন্ন জটিলতাও আছে শারীরিক। এরই মধ্যে তার কোনো জরুরি কোনো অবনতি হয়নি, এটা ঠিক আছে, কিন্তু তিনি স্থিতিশীল অবস্থায় আছেন, এটাই হচ্ছে মোটামুটি ডাক্তার যে বোর্ড গঠন করা হয়েছে তারা বলছেন। এদিকে কোনো সিদ্ধান্ত, যেমন বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে যে সিদ্ধান্তটা হয়েছে, এখনই কিন্তু ডাক্তারের সে বিষয়ে কোনো পরামর্শ দেননি বা কোনো অনুমতিও দেননি, কারণ ঝুঁকি বিবেচনায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, এরকম একটা সিদ্ধান্ত আসছে ডাক্তাররা যেটা বলছেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসারত বেগম জিয়া লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের অনুমতি নিয়ে তাকে লন্ডনে নেওয়া যেতে পারে বলে এটা আমরা জেনেছি। এদিকে আমি যদি আপনাকে দেখাতে চাই যে উৎসুক জনতা যারা আছেন এখনও মোটামুটি ভিড় করছেন তারা, তো তাদের প্রত্যেকেরই একটাই দাবি বা একটাই চাওয়া যে খুব তাড়াতাড়ি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ফেরত আসতে পারেন, এবং তারা এই কারণে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তারা দোয়া করছেন, তারা বিভিন্নভাবে দোয়ার খায়ের করছেন যেন খালেদা জিয়া খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যেতে পারেন। একই সঙ্গে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে ৪টার ঠিক আগে জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে ঢুকেছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি বের হননি। তো ওখানে কি হচ্ছে সেটা এখন আমরা জানতে পারিনি। যদি জানতে পারি আমি পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হয়ে আপডেটটা জানিয়ে দিতে পারবো। ইমা, এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। মুন্নি, আপনাকে ধন্যবাদ।
জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করলে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ৭ দিনের দেশ করার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত। এর পাশাপাশি ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করছে দলটি। জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন, বেহেশতের টিকিটের কথা, যেমন গতকালই অনেকে আলোচনা করেছেন, এই যে বেহেশতের টিকিটের কথা জামাত বলতে পারছে। যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে, কান খাড়া করতে পারে, আরে বেহেশতের টিকিটের কথা কি, এরা কি বলে। তো তখন আপনাদেরকে এর একটা প্রতি উত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে। কর্মসূচিতে যোগ দেয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের স্বার্থ সবার আগে। গণতন্ত্রের পথে বাধা দিলে জনগণ তা প্রতিহত করবে বলে উল্লেখ করেন তিনি। যে ভোটাধিকার আদায়ের জন্য দীর্ঘ ১৬-১৭ বছর রক্তাক্ত সংগ্রাম করেছি আমরা, বহু রক্তের সোপান মাড়িয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, সেই গণতান্ত্রিক সংগ্রামের সফলতা নির্ভর করবে আমরা কিভাবে ভোটাধিকারটা প্রয়োগ করছি সেখানে। এই রাস্তায় এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্নভাবে আইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা করি। বিএনপিকে জ্ঞান, মেধা ও প্রযুক্তি নির্ভর দল হিসেবে গড়ে তোলার তাগিদও দেন সালাউদ্দিন আহমেদ। সকল বিষয়ে আমাদের মাথায় থাকতে হবে এখানে আমার দেশের স্বার্থটা উপরে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভোটের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, ক্ষমতায় গেলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে জামায়াত। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করেন। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। এখন যে যেভাবে বুঝেন এটা তাদের ব্যাপার। এদিকে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই উল্লেখ করে এই বিষয়ে ইসিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানান জামায়াতের এই নেতা। এমআর আসাদের রিপোর্ট। গণভোট ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত ইসলামীর ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, কর্মকর্তাদের নিরপেক্ষতা তদারকি করতে ইসির কাছে দাবি জানানো হয়েছে। তারা নির্বাচনী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা এবং কোনো দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে, এই ধরনের কোনো কর্মকর্তা যে নিয়োগ দেবেন না সে ব্যাপারে তাদের মেকানিজম সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে বড় বাধা বলেও উল্লেখ করেন মিয়া গোলাম পরোয়ার। আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা, ইভেন নারীরাও তাদের ভোটের কাজে, ভোটার সমাবেশে, গণসংযোগে গিয়ে তারাও নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, হামলার শিকার হচ্ছে। তফসিল ঘোষণার পর নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি কি আশঙ্কা আছে, কিভাবে ওনারা চ্যালেঞ্জ ফেস করবেন, তফসিল ঘোষণা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা তৈরি না হয় সে বিষয়ে ইসিকে সতর্ক করেন তিনি। তাদের কমিটমেন্ট অনুযায়ী নির্বাচনের তফসিলটা ঘোষণা হয়তো হয়ে যাবে, সে সময়টা যেন পার হয়ে যাচ্ছে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সরকার সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে ভোটের আগে হত্যাকাণ্ডের মতো ঘটনা বন্ধে তার কাছে ম্যাজিক নেই বলেও জানান উপদেষ্টা। আর নির্বাচন দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতে ভোটের দিকে যাবে সরকার। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রংপুরে সস্ত্রীক মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ধরনের ঘটনা তো ঘটছে, আমি তো অস্বীকার করি না। সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং থিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছুই নিচ্ছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য বাধ্যবাধকতা না থাকলেও গণতন্ত্রের স্বার্থেই ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা হবে। আমি বলছি, আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। এক প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয়। এটা বন্ধ সহ সার্বিক উন্নয়নের স্বার্থে ব্যবস্থাপনার জন্য বিদেশিদের আনা হচ্ছে। আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। আপনি বন্দরে যে জিজ্ঞেস করেন তারা তো আরো বেশি বলবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল একে আজ সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। সেই কারণে আমি বলছি যে 23 নভেম্বর বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ট্রাইব্যুনাল ও এর বিচার ব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দেয় বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটা ট্রাইব্যুনাল হোক এবং আরো কঠিনভাবে বিচার হোক। কয়েকজন সিনিয়র আইনজীবী নিয়ে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। পরে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। আদালতের প্রতি জনাব ফজলুর রহমান এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তার যে শ্রদ্ধা এবং সম্মান এবং আস্থা, সে কথাটি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি। আদালত আমাদের বক্তব্যটি গ্রহণ করেছেন। মিস্টার ফজলুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে গিয়েই একটি টকশোতে যে কথাগুলো বলেছেন, ইনফ্যাক্ট এটা আদালতকে মেলাইন করার জন্য বলেন নাই এবং আদালতকে উদ্দেশ্য করেও বলেন নাই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আদালত নিয়ে কথা বলার ক্ষেত্রে সকলকে সতর্ক থাকা প্রয়োজন। ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। এদিকে জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ও সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 41 জনের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এছাড়া কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে ক্যামেরা ট্রায়ালে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছে ট্রাইব্যুনাল 2। মিসবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
রাজধানীর বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বেড়ে বোতলজাত প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। দফায় দফায় সয়াবিন তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা। এদিকে পেঁয়াজ আমদানির প্রভাবে কেজিতে দাম কমেছে ৪০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করলেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদন। আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ এবং খোলা সয়াবিনের দাম ৭ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পাম অয়েলের দাম। এ ধরনের তেলের দাম বাড়ল লিটারে ১৬ টাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানোয় বাড়তি চাপ পড়বে বলে মনে করেন ভোক্তারা। তেলের দামটা এভাবে বাড়ানোটা আসলে ঠিক হচ্ছে না। এটা আমাদের যারা শ্রমজীবী কর্মজীবী লোক আছে তাদের বেতন তো আর বাড়তেছে না। আমরা দেখি যে বলে সবার কাছে আশ্বাস দিতেছে সিন্ডিকেট ভেঙে ফেলবে, জিনিসপত্র দাম কমে যাবে। ইটালি কয়েকদিনের জন্য কমে, কয়েকদিন পরে আবার বেড়ে যায়। সম্পূর্ণ দায় মন্ত্রীর অবহেলা। সে দায়িত্বের জায়গা ঠিক মতো নাই। আমদানিকারকরা সরকারের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। সিন্ডিকেটটা হলো সরকারের সাথে আর কোম্পানির সাথে। সরকার যদি না জানে তেল কিভাবে দাম বাড়ে? সরকারের সাথে তো না বাড়তে পারে না। নতুন মালটা আসলো কই থেকে, এগুলো তো ওনারা চেক করে না। এদিকে আমদানি অনুমতির একদিন পরেই কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমবে। একটা সিন্ডিকেট করে পেঁয়াজটা আটকে রাখছিল। যখন সরকার আমদানির অনুমতি দিছে তখন তারা এখন পেঁয়াজ সব ছাড়া শুরু করছে। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট। শোনা মাত্রই দাম কিভাবে কমে? জেনারেলি তো এখন আমদানি হয় না, কিন্তু দামটা তো কমে গেল। বাজার স্থিতিশীল করতে মন্ত্রণালয়ের আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। অনিয়মের ক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান অর্থনীতিবিদ শাহাদাত সিদ্দিকী। মধ্যস্থতাকারী জানে যে রাষ্ট্রের কাছে এই ইনফরমেশন নেই, তখন সে যে দামে কিনে প্রকৃতপক্ষে ডাবল প্রফিটে কিন্তু ইন্টারমিডিয়ারির কাছে যায়। শুধু একটু ব্যবস্থাপনার মাধ্যমেই বেশি প্রফিট করে ফেলে, তখন কিন্তু সেটা একটু দ্বান্দ্বিক হয়ে যায় বিষয়টা। বাংলাদেশে ঘটছে এটাই, এবং এর মূলত কারণ হচ্ছে রাষ্ট্রের তদারকি এবং ম্যানেজমেন্টের অভাব। মূল্যস্ফীতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের কৃষকরা উৎপাদন করেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দেশি বন্দুক সহ মানব পাচারকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারের জন্য বন্দী করা ৭ জনকে উদ্ধার করা হয়। দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা মারিশুবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা ১৪ আসনের ৮ ও ৯৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস.এ. সিদ্দিক সাজু। এছাড়া মাহফিলে বিএনপির বিভিন্ন ইউনিট নেতারা উপস্থিত ছিলেন। দ্রুত বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন প্রত্যাশা করে দোয়া করেন। এছাড়াও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও আহতদের সুস্থতায় প্রার্থনা করা হয়। এই মিরপুরবাসী পবিত্রশালী এই ভূমিতে এসে আপনাদের কাছে সে একই উদ্দেশ্যে উপস্থিত হয়েছি, যেন গণতন্ত্রের প্রতীক, সবার শ্রদ্ধার পাত্র, বাংলাদেশের ঐক্যের প্রতীক, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে অচিরেই যাতে তার নিজ বাসভবনে ফেরত যেতে পারে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে কয়েক বছর ধরে চলা দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ঐশী আলমের নেক্সট রিপোর্ট। গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তের পথে আছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথাও জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু।
পরিকল্পনায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং আন্তর্জাতিক শান্তি বোর্ডের তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্রেট ফিলিস্তিনি সরকার গঠনের বিষয়েও অন্তর্ভুক্ত রয়েছে। এই সরকার গাজায় শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর সহায়তাও পাবে। বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে নেতানিয়াহু কোনো তথ্য জানাননি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে বেঞ্জামিন নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় 500 বার হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর থেকে হামাস 20 জন জীবিত জিম্মি ও 27 জনের মরদেহ ফেরত দিয়েছে। এর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি এক জিম্মির মরদেহ এখনও গাজায় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও রাজনীতি থেকে অবসর নেবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী রাজনীতিকরা বলছেন ক্ষমা শর্তসাপেক্ষ হওয়া উচিত। ক্ষমা পাওয়ার পর নেতানিয়াহুকে ইসরায়েলের রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করতে হবে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে সিরিজের নতুন টেস্ট ভেন্যু পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড রাজ্যের মেকাই শহরের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা হতে পারে অজিতের 12তম টেস্ট ভেন্যু। অ্যাশেজ পরবর্তী প্রথম সিরিজে একটি টেস্ট আয়োজনে মেকাই প্রস্তুত বলে ঘোষণা দিলেন কুইন্সল্যান্ডের প্রিমিয়ার ডেভিড ক্রিসাফোলি। 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর একবারই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। 2 টেস্টের সিরিজ খেলতে আগামী বছর আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবলে বারবার উপেক্ষিত হলেও প্রতিভা চিনতে ভুল করেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার আরহাম ইসলামকে অনূর্ধ্ব-20 জাতীয় দলে ডেকেছে দেশটির ফুটবল ফেডারেশন। চলতি মাসেই জাপানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় SBS কাপের জন্য অস্ট্রেলিয়া ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন 17 বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের জন্ম নেওয়া আরহাম ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে পাড়ি জমান অস্ট্রেলিয়ায়। সেখানেই ফুটবলে হাতেখড়ি তার। তবে শিকড়ের টানে 2024 সালের নভেম্বরে কম্বোডিয়া অনুষ্ঠিতব্য AFC অনূর্ধ্ব-17 এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের জার্সি গায়ে খেলেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি, কাল সকালে এয়ার অ্যাম্বুলেন্সের আসা না আসা নিয়ে ধোঁয়াশা। নীতি আদর্শ ছাড়াই একটি দল ধর্মকে ব্যবহার করছে অভিযোগ বিএনপি। ভোটের আগে তসবিহ নিয়ে ঘোরা ব্যক্তিরাই ধর্ম ব্যবসায়ী বলছে জামায়াত। ভোটের আগে হত্যাকাণ্ড সহ চোরাগোপ্তা হামলা বন্ধে ম্যাজিক নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণতন্ত্রের স্বার্থে ফেব্রুয়ারিতেই ভোটে যাবে সরকার। এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় কাদের সহ 41 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। ট্রাইব্যুনালে ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।